চাঁদপুরে মেঘনা নদীতে মালবাহী জাহাজে মিলেছে 7 জনের রক্তাক্ত মরদেহ। ব্যারিস্টার সুমনকে হত্যার জন্য মাঠে নেমেছে একটি শক্তিশালী মহল। কাশিমপুর কারাগারে বন্দী সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সম্প্রতি তার মা ও ভাই বোনদের উদ্দেশ্যে 2টি চিঠি লিখেছেন। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। তো সবার শরীরেই ছিল ধারালো অস্ত্রের আঘাত। প্রাথমিকভাবে এটাকে ডাকাতি বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী, তবে এখনো কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, ধরা যায়নি ঘাতকদেরও। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। কার্গো জাহাজ এমভি আল বাখেরা রোববার রাতে চট্টগ্রাম থেকে সার নিয়ে রওনা হয় সিরাজগঞ্জের বাঘাবাড়ি বন্দরের দিকে। সোমবার দুপুরের দিকে নোঙর করা হয় চাঁদপুরের হাইমচরের মাঝির চর এলাকায়। 999-এ ফোন পেয়ে সেখানে যায় পুলিশ ও কোস্টগার্ড। এরপর জাহাজের বিভিন্ন কক্ষ থেকে একে একে উদ্ধার করা হয় রক্তাক্ত 5টি মরদেহ। এদের কারো গলাকাটা, কারো শরীরে ধারালো অস্ত্রের আঘাত। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আরো 3 জনকে। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় 2 জনের। মাস্টার হচ্ছে বিএসএফ যোগাযোগ করলো যে জাহাজটা কেন এখানে ঠেকা, তখন বাইদে ভাই মাস্টার বিএসএফ এর কাছে টের পেলো যে এখানে জাহাজটা ডাকাতি ঠেকায় দিয়ে সমস্ত স্টাফের হচ্ছে কুফায় জখম করা হয়েছে। আমরা খুব বিপদের ভিতরে আছি, মানে এগুলো আপনারা যত সম্ভব আমাদের নিরাপত্তায় রাখার ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, জাহাজে ডাকাতিতে বাধা দেয় বিভৎস হত্যার শিকার তারা। এছাড়া শত্রুতা থেকেও এমনটা হতে পারে, যদিও ঘাতক কাউকেই ধরতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপারকে নিয়ে আমরা হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে আসি এবং আগে থেকেই এখানে আমাদের একটি স্পিড বোট রেডি করা ছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে আসি, এসে আমরা ভিন্ন ভিন্ন রুমে 5টি লাশ শনাক্ত করি। এই ঘটনায় তদন্ত চলছে, কে বা কারা এর সাথে জড়িত তা নিশ্চিত হতে পারেনি প্রশাসন। আমরা এটা তদন্ত করছি, আসলে এটারে দুর্ঘটনা হিসেবেও ধরে নিতে পারেন, একটা হত্যাকাণ্ড হিসেবে ধরে নিতে পারেন, বা এটাকে পরিকল্পিত কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে পুলিশি তদন্তের আগে এটা কিছু বলা যাবে। যতদূর খবর পেয়েছি, আজকে দুপুরের পরে একটি জাহাজে ডাকাতের ঘটনা ঘটেছে এবং সেখানে এই জাহাজের নাবিক সহ বিভিন্ন কর্মচারী 5 জনের লাশ ইতিমধ্যে উদ্ধার করেছে কোস্টগার্ড, আর 3 জনকে একেবারে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ আগে স্পিডবোটে করে আমরা দেখেছি যে কোস্টগার্ডের সদস্যরা এই আহতদেরকে নিয়েছে, কিন্তু আমরা এখানে প্রথম অবস্থায় তথ্য নিয়ে আসলে খুব জটিলতা পড়েছি, কারণ একেবারে এমন একটা দুর্গম এলাকা চাঁদপুর সদর এবং হাইমচরে ঠিক মাঝামাঝি মাঝির বাজার এলাকায় মূলত এই ঘটনা ঘটেছে। এখানে মেঘনা নদীতে 3টি জাহাজ অর্থাৎ পণ্যবাহী জাহাজ এখানে নোঙর করা আছে আমরা দেখছি। একটি জাহাজ হচ্ছে মেসার্স বৃষ্টি এন্টারপ্রাইজ, মূলত বাখেরা এটার নাম, এমভি আল বাখেরা। এই লঞ্চের ভিতরে অর্থাৎ স্টাফরা যেখানে থাকেন সেখানেই তাদেরকে কুপিয়ে গলা কেটে তাদেরকে হত্যা করা হয়েছে। তো আমরা এখন পর্যন্ত এতটুকুই জানতে পেরেছি, তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে এখানে যারা এই জাহাজের সাথে ঊর্ধ্বতন যারা সম্পৃক্ত আছেন তাদের সাথে যোগাযোগ করলে হয়তো বা বিস্তারিত জানা যাবে, যারা মারা গেছেন বা নিহত হয়েছেন, খুন হয়েছেন, তাদের এক বিস্তারিত পরিচয়। তবে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে নৌ পুলিশ এবং কোস্টগার্ড বা এমনি সাধারণ পুলিশ তারা বলছে কিন্তু যে এই ঘটনার সাথে মূলত ডাকাতির একটা যোগসূত্র রয়েছে। তবে এখন পর্যন্ত মূলত 3 জনকে যে উদ্ধার করে নেওয়া হয়েছে তাদের অবস্থা কিন্তু এখন পর্যন্ত খুবই মুমূর্ষ অবস্থা। তারা বাঁচে কিনা সেটা সন্দেহ, কারণ প্রথম থেকে বলা হচ্ছিল কিন্তু 7 জন 8 জন মারা গেছেন, কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছিল না। কিন্তু এখন ঘটনাস্থলে এসে দেখা যায় একেবারে স্টাফদের যারা যেখানে থাকেন সেখানে 5 জনের মৃতদেহ পড়ে আছে বিছানায়। একেবারে খুবই মর্মান্তিকভাবে এই মানুষদেরকে হত্যা করেছে। সেটা উদ্ঘাটনে ইতিমধ্যে কাজ করছে। এখানে আমরা দেখছি নৌ পুলিশের বেশ কয়েকটি দল এবং কোস্টগার্ড এবং সাধারণ পুলিশও কিন্তু চলে এসেছে ঘটনার আদ্যপ্রান্ত বা মূল বিষয়গুলো জানার জন্য। তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ভিতরে যাদের লাশগুলো পড়ে আছে। কারাগারে বন্দী সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সম্প্রতি তার মা ও ভাই বোনদের উদ্দেশ্যে 2টি চিঠি লিখেছেন। তার যুক্তরাজ্য প্রবাসী ভাই সৈয়দ সুহাগ ফেসবুকে শেয়ার করলে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
চিঠিতে সুমন লিখেছেন, আম্মা দোয়া রইল, আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছে। নিয়মিত নামাজ, কোরআন শরীফ পড়ি। বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়। এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি? আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই। ভালো থাকবেন। ভাই বোন ও ভগ্নিপতিদের উদ্দেশ্যে লেখা চিঠিতে সুমন বলেন, আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দী হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক, এটা আমি কখনো চাই না। আশা করি আল্লাহর রহমতে হবেও না। তিনি আরো লেখেন, অনেকে বলে আপনার কি সম্পদ আছে, দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই, আমার বেশি সম্পদ না থাকলেও 5টি বোন আছে, একটা ভাই আছে, এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শিগগিরই। ব্যারিস্টার সুমনের ভাই সৈয়দ সোহাগ বলেন, এই চিঠি আমার ভাই সুমন কারাগার থেকে লিখেছেন। মা ও বোনেরা দেশে ও প্রবাসে আছেন। কারাগার থেকে লেখা চিঠি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন। চিঠি দুটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। ব্যারিস্টার সুমনকে নিয়ে একটি প্রতিবেদন বিভিন্ন অনলাইন পত্রিকায় ছাপা হয়েছে। তাতে কিভাবে জেল জীবন কাটাচ্ছেন ব্যারিস্টার সুমন তার একটি চিত্র পাওয়া গেছে। কারাগারে নেই মোবাইল, নামাজ পত্রিকা পড়ে দিন কাটছে ব্যারিস্টার সুমনের। তিনি হয়তো আদালতে এসেছিলেন, তার আইনজীবীকে বলেছেন কিভাবে সে সময় পার করছে, তার একটি চিত্র জানা গেছে। এবং নিঃসন্দেহে বলা যায় যে সৈয়দ সাইদুল হক সুমন একসময় খুবই জনপ্রিয় ছিলেন। এখনো হয়তো অনেক মানুষের কাছে তিনি জনপ্রিয়। তারপরও কারাগারে নেই মোবাইল, নামাজ পত্রিকা পড়ে দিন কাটছে ব্যারিস্টার সুমনের। তিনি হয়তো আদালতে এসেছিলেন, তার আইনজীবীকে বলেছেন কিভাবে সে সময় পার করছে, তার একটি চিত্র জানা গেছে। এবং নিঃসন্দেহে বলা যায় যে সৈয়দ সাইদুল হক সুমন একসময় খুবই জনপ্রিয় ছিলেন। এখনো হয়তো অনেক মানুষের কাছে তিনি জনপ্রিয়। তারপরও তার একটি রাজনৈতিক ভুল, হয়তো তিনি ভুল মনে করেন না, কিন্তু এটা মোটামুটি অনেকেই বলবেন যে তার এই রাজনীতিতে, এই নির্বাচনে অংশ নেওয়া উচিত হয়নি। তার খেসারত দিচ্ছেন তিনি। নৌকা নিয়ে তিনি পাশ করেননি, তিনি নিজের যোগ্যতায় পাশ করেছেন, কিন্তু যেই নির্বাচনটা ছিল বিতর্কিত এবং তিনি বেশ কিছু কথা বলেছেন আওয়ামী লীগের এমপিদের মতন, সেসব কারণে। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।